ओम नमो भगवते रामकृष्णाय। प्रथमेই আমাদের প্রিন্সিপাল মহারাজ স্বামী চিত্তানন্দজি মহারাজকে প্রণাম জানাই, সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আজকের বিশেষ অতিথি স্বামী বিশ্বদেবানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বারাণসী, উনি এখন সেবারত, ওনাকেও প্রণাম, সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমাদের বিদ্যা মন্দিরের এনএসএস এর পক্ষ থেকে একটি ওয়েবিনার হচ্ছে, সেটা মেডিটেশন অ্যান্ড পিস অফ মাইন্ডের উপর। সেখানে বলবেন আমাদের বিশেষ অতিথি আমাদের স্বামী বিশ্বদেবানন্দজি মহারাজ। প্রথমেই আমাদের প্রিন্সিপাল মহারাজ স্বামী চিত্তানন্দজি মহারাজ কিছু অনুরোধ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আজকে আমাদের ন্যাশনাল সার্ভিস স্কিমের এনএসএস এর উদ্যোগে যে ওয়েবিনার, ছাত্রদের দিক থেকে আবেদনটা এসেছিল, তো ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে আমরা করতে পারছি। মহারাজ উপস্থিত হয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে পূজনীয় বিশ্বদেবানন্দজি প্রদ্যোৎ মহারাজকে আমাদের ভূমিষ্ঠ প্রণাম জানাই। মহারাজের সঙ্গে ব্যক্তিগত স্তরে আমার প্রায় দেড় দশকের, আমাদের সাধু জীবনের জন্মলগ্ন থেকেই বলতে গেলে মহারাজকে খুব কাছে থেকে ফ্রেন্ড ফিলসফার গাইড হিসেবে দেখার সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়েছে। এবং সেই সূত্রে মনে হয়েছিল, যখন তোমরা ছাত্ররা জানতে চেয়েছিলে ধ্যান বা মনের শান্তি এই প্রসঙ্গে, সুপ্রিয় মহারাজ জানিয়েছিলেন যে ছাত্রদের কিছু জানার আগ্রহ, তখন আমার মনে হয়েছিল যে বিষয়বস্তুর সঙ্গে যার জীবনটা সম্পর্কিত ওতপ্রোত হবে এমন একজন সাধুকে যদি আমরা এই ওয়েবিনারে কাছে পাই, তাহলে এটা খুব সাকসেসফুল হবে, সার্থক হবে। তো আমরা খুব সৌভাগ্যবান, মহারাজ সময় দিতে রাজি হয়েছেন। আমার মনে পড়ছে পুরুলিয়া বিদ্যাপীঠে মহারাজ যখন ছিলেন, তখন এইভাবে ছাত্রদের সঙ্গে রেগুলার বসতেন, তাদের ধ্যান এবং সাধন জীবনের তথাকথিত সরল রাজযোগের প্রথম পাঠগুলো, বেসিক লেসন্স, এগুলো ছাত্রদের সঙ্গে ভাগ করে নিতেন এবং ছেলেরা খুব অনুপ্রাণিত হতো। আমি নিশ্চিত আজকে তোমরাও অনেক কিছু পেতে পারবে। মূল বক্তব্য শেষ হওয়ার পরে মহারাজের সঙ্গে তোমরা প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদের যা কিছু জিজ্ঞাসা সেগুলো রাখতে পারবে, উপস্থাপন করতে পারবে এবং খুব সুস্পষ্ট উত্তর পাবে, আমি খুব নিশ্চিত। আবারও মহারাজকে প্রণাম জানাই, বিদ্যা মন্দির পরিবারের তরফে, এনএসএস বিভাগের তরফে আন্তরিক স্বাগত জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ধন্যবাদ স্বামী চিত্তানন্দজি মহারাজকে, ধন্যবাদ জানাই। এখন আমাদের মেডিটেশন অ্যান্ড পিস অফ মাইন্ডের উপর বক্তব্য রাখবেন স্বামী বিশ্বদেবানন্দজি মহারাজ। মহারাজ, আপনাকে বলতে অনুরোধ করছি। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा अमृतम गमया। असत হইতে মোরে সৎ পথে নাও, অন্ধকার হইতে আলোর পথে নাও, মৃত্যুর লোকের থেকে আমাকে অমৃতের পথে নিয়ে চলো। এই যে চিরন্তন উপনিষদের বাণী, এই চিরন্তন বাণীর মধ্যে দিয়ে এক শাশ্বত আমাদের সামনে রয়েছে। কিন্তু বর্তমান সমাজের সবচেয়ে বড় একটা সমস্যার দিক হচ্ছে যে মানুষের মধ্যে, বিশেষ করে যুব সমাজের মধ্যে অপূর্ব সব যোগ্যতা এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যতটা সাফল্য আসা দরকার, যে মাত্রায় সেটা প্রকাশ পাওয়া দরকার, সেটা অনেক সময় হয়ে ওঠে না। মাঝপথে কোথায় যেন সেই জিনিসটা দানা না বাঁধার জন্য হারিয়ে যায় বা স্তিমিত হয়ে যায়। তার একটা মুখ্য কারণ হচ্ছে যে আমরা অনেক জিনিসের ক্ষেত্রেই যে ট্যালেন্ট বা সাফল্যগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে তৈরি করি, তার অনেক জিনিসগুলো কিন্তু বাইরের ডেভেলপমেন্টের সাথে যুক্ত, কিন্তু কখনোই
যে মনকে দিয়ে আমরা এই ডেভেলপমেন্ট গুলো করছি, সেই মনটা অর্থাৎ নিজেকে দেখার চেষ্টা আমরা অনেক সময় ঠিক মতো করে উঠি না। আমাদের সমস্যার জায়গাটা কিন্তু এইখানে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই ধরনের জিনিস তোমাদের অনেকেরই জানা থাকবে, তবু আমার ব্যক্তিগত অনুভব থেকে আমি বলছি যে এমন দেখেছি যে জয়েন্ট টেনশন পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে যতটা আশা করেছিল যে যেরকম জায়গা যে ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে সেই র্যাঙ্কিং সে করতে পারেনি, এবং তাকে এতটাই ফ্রাস্ট্রেশনের মধ্যে নিয়ে গেছে যে সে হয় নিজেকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলতে চাইছে, অথবা কোনোভাবে পড়াশোনার সাথে যুক্ত থাকতে চাইছে না, অথবা কোনোভাবে একটা জীবনকে বয়ে নিয়ে যাবে এইরকম যেন একটা ভাবনা। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো বিশিষ্ট ব্যক্তি, কখনো হয়তো কোনো সাধু বা কোনো সজ্জন মানুষ যে তার কাছে অনেক ইজি অ্যাক্সেসেবল, সেই রকম মানুষের সহায়তায় সে আবার ধীরে ধীরে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছে। এমন ঘটনাও ঘটে যে যখনই পরীক্ষার ব্যাপারটা আসে তখনই দেখা যায় অদ্ভুত ধরনের একটা ফোবিয়া, অদ্ভুত ধরনের একটা ভীতি। সে ভীতিটা এত দূর পর্যন্ত যে সে প্রত্যেকবারেই কোনো না কোনো একটা কারণ দেখে ড্রপ দিচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ছাত্র, সে দেখা যাচ্ছে যে কিছুতেই সে ফাইনাল পরীক্ষা দিয়ে যে বেরিয়ে এসে নিজেকে একটা ভালো ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করবে, সেই জায়গাটা সে পৌঁছতে পারছে না। অদ্ভুত ভাবে তার ইঞ্জিনিয়ারিং পড়াটাই সম্পূর্ণ হলো না, এমন ঘটনাও ঘটে। তা এই জিনিসগুলো কি ঘটে কেন? তার কারণগুলো বিশ্লেষণ করার আমরা কি একটা চেষ্টা করি? অনেক ক্ষেত্রেই করি না। তার কারণ এই যে সায়েন্সের ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট গুলো চোখ ধাঁধিয়ে দেয় যে অনেক ক্ষেত্রেই তখন আমরা আর বাকি জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি না। ঠিক এই জায়গাতেই কিন্তু আমাদের প্রয়োজনীয়তা আছে নিজের মনকে বোঝার বা নিজের মনকে ধরার চেষ্টা করা। সেটা কিরকম? অর্থাৎ আমি যা কিছু করতে যাচ্ছি, আমার সমস্ত ধরনের আচরণগুলো সেই কাজের অনুকূল কি, সেটা আগে নিজেকে বিশ্লেষণ করা দরকার। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমার বন্ধু আমার অনেক ক্ষেত্রে আমাকে কিছু ফিডব্যাক দিতে চাইছে, কিন্তু সেই ফিডব্যাক গুলো নেবার মতো আমি মানসিক অবস্থায় হয়তো নেই। সাইকোলজির ভাষায় বলা হয় যে আমাদের মনকে যদি 4টে প্রকোষ্ঠে ভাগ করা হয়, একটা প্রকোষ্ঠ হচ্ছে খুব কমন, যে প্রকোষ্ঠটা হচ্ছে যে আমি আমার বন্ধুর সম্পর্কে অনেক ধরনের আচরণ তার সম্পর্কে জানি এবং সেই বন্ধুও আমার সম্পর্কে জানে। আরেকটি অংশ হচ্ছে যেখানে আমি তার সম্পর্কে জানি কিন্তু সে সেই বিষয়গুলো সম্বন্ধে অবহিত নয়। তৃতীয় অংশটা হচ্ছে যে সে আমার অনেক বিষয়, অনেক আচরণ সম্পর্কে জানে যেগুলো সম্বন্ধে আমি ততটা বেশি কনসাস নই। আর চতুর্থ অংশটা হচ্ছে যে অংশটা আমিও আমার তো অবশ্যই জানে না। এই যে চতুর্থ অংশ যেটা, সেইটা হচ্ছে সম্পূর্ণ ডার্ক অংশ, সেই জায়গাটাই হচ্ছে অবচেতন মনের খেলা। আর এই প্রথম অংশ যেগুলো বলা হলো সেগুলো কিন্তু চেতন মনের খেলা। এই চেতন মনের মধ্যেও কিছু কিছু অংশ আছে যে সম্পর্কে আমি অতটা ফিরেও তাকাই না। তা আমার বন্ধু যখন আমাকে কিছু ফিডব্যাক দিতে চায়, সেক্ষেত্রে যদি আমি ধৈর্য ধরে জিনিসগুলোকে শুনি বা জানবার চেষ্টা করি, তখন দেখা যাবে যে আমি নিজেকে অ্যানালিসিস করার চেষ্টা করব। এই যে ধৈর্যের যে ব্যাপারটা, এই ধৈর্যের ব্যাপারটা জায়গাতেই দেখা যায় আমরা অনেক ক্ষেত্রেই গন্ডগোল করে ফেলি। আমাদের মনের এমন এক অদ্ভুত ধরনের অস্থিরতা কাজ করে, যে অস্থিরতা আমাকে ঠিক জায়গাতে ফোকাস করতে দেয় না। বাইরের উদাহরণ হিসেবে এরকম বলা যায় যে ধরো সূর্য যখন উদিত হচ্ছে তখন সেই সময় যা টেম্পারেচার থাকছে, আর সূর্য 12টার সময় যখন পৌঁছচ্ছে তখন এই মোটামুটি ভাবে যদি আমরা 6 ঘন্টা ধরে নিই, 6 ঘন্টায় যে টেম্পারেচারটা রাইজ করছে, সেই জিনিসটাই আমি খুব সময়ের মধ্যে কিন্তু একটা জায়গায় অনেক বেশি তাপ সৃষ্টি করে ফেলতে পারবো যদি সেখানে একটা লেন্স নিয়ে আসি এবং একটা নির্দিষ্ট দূরত্বে একটা কাগজকে ধরি, দেখছি যে সেই কাগজটাকে জ্বালিয়ে দেওয়ার সে ক্ষমতা রাখে। কেন রাখে? এই বিজ্ঞানটা আমাদের সকলেরই জানা, যে যখনই সেই ফোকাস পয়েন্টে পড়ছে তখন ওই লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার ফলে
সেক্ষেত্রে পুরো জিনিসটা কেন্দ্রীভূত হওয়ার জন্য সেটা যে বিশেষ শক্তি লাভ করেছে, সেটা সেই ইগনিশন পয়েন্টে পৌঁছতে পেরেছে, তার তাপমাত্রা কিন্তু অনেক বেশি এবং সেটা জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের মনও কিন্তু সেই রকমই। মনকে যদি আমরা ওই রকম ভাবে একাগ্র করতে পারি, তাহলে আমাদের ভেতরে যে বিভিন্ন রকমের বৃত্তির খেলা চলছে, চিন্তার তরঙ্গগুলো চলছে, যেগুলো নানান দিকে বিক্ষিপ্ত রয়েছে, সেইগুলোকে যদি আমরা একটা পিন পয়েন্টেড করতে পারি, তখনই তার শক্তি বা তার ক্ষমতা কিন্তু অপরিসীম। এই রহস্যটাকে আমাদের বোঝা খুব দরকার। তা এটা করতে গেলে পদ্ধতিটা কিরকম, আমি আবার একটা বাহ্যিক উদাহরণ দিচ্ছি। যেমন ধরো একটা সাধারণ লোহাকে, এটা আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, আমরা সকলেই জানি, সাধারণ লোহার মধ্যে চৌম্বক শক্তি আনার ক্ষেত্রে আমরা কি করি না, একটা শক্তিশালী চুম্বককে নিয়ে একটা বিশেষ প্রান্ত থেকে শুরু করে ঘষে অপর প্রান্ত পর্যন্ত নিয়ে যাই, আবার উঠিয়ে এনে একই প্রান্তেতে একই দিশা ধরে বারবার ধরে সেটাকে ঘষতে থাকি। ঘষতে ঘষতে কি হয়, তার ভেতরের বিজ্ঞানটা আমাদের জানা আছে, যে ভেতরে যে অনু শৃঙ্খলগুলো ছিল, সেই শৃঙ্খলগুলো ভেঙে গিয়ে পরস্পর একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হবার জন্যে তখন দুই দিকে দুটো মেরু শক্তি প্রবলভাবে প্রকাশ পাচ্ছে। মানুষের মনের ক্ষেত্রেও কিন্তু তাই। এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে ওই রকমই বারবার বারবার করে ঘর্ষণ করা, একই ধরনের প্রচেষ্টাকে বারবার করে চালিয়ে যাওয়া। যে জিনিসটা আমাকে কেন্দ্রীভূত হতে দিচ্ছে না, সেটাকেই কেন্দ্রীভূত করার জন্য চেষ্টা করা। এখন এটার ক্ষেত্রে অসুবিধার আরো একটা দিক আছে। কোন কোন জিনিস আমরা খুব সহজে করে ফেলতে পারি, কারণ সেগুলোর প্রতি আমাদের বিশেষ রুচি আছে, ভালো লাগা আছে। কিন্তু যে ক্ষেত্রে আমাদের ততটা রুচিকর নয়, সেই জিনিস আমরা জানি যে আমার ক্ষেত্রে এটা প্রয়োজন আছে, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, তবুও ততটা আমার কাছে রুচিকর নয় বলে আমি সেই দিকে খুব একটা যেতে আগ্রহী হই না। এখন প্রশ্ন হচ্ছে সেই রুচিগুলোকে তৈরি করা। এর জন্যে যে আমাদের যখনই কোনো বিষয়ের ক্ষেত্রে দুর্বলতা থাকবে, তখন সেই বিষয়ের দুর্বলতার কারণগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করতে হবে, যে কোথায় দুর্বলতাগুলো রয়েছে, কি কারণের জন্য এই বিষয়টা আমার কাছে রুচিকর হচ্ছে না। সেই কারণগুলো যখন দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আমার কিছু অসুবিধা আছে, হয়তো সেই ব্যাপারগুলোর এক্সপ্লেনেশন আমার কাছে খুব একটা ক্লিয়ার হচ্ছে না, তখন অপরের সাহায্য নিয়ে, কখনো মাস্টারমশাইয়ের সাহায্য নিয়ে, কখনো কোনো ক্ষেত্রে দেখা যায় বন্ধুদের সাথে শেয়ার করলেও সেই ব্যাপারগুলো যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সেই জিনিসটার প্রতি আমার রুচি ধীরে ধীরে তৈরি হচ্ছে। ঠিক একই রকম ভাবে মনও যখন কোনো বিষয়ে কেন্দ্রীভূত হতে চায় না, তখন মনকে বিভিন্ন রকমের সাজেশন দিতে হয়। মনও কিন্তু সেই বাচ্চা ছেলের মতো, যে তাকে যদি ঠিক ঠিক ভাবে বোঝানো যায় যে এই জিনিসটা করলে পরে তোমার এই উপকার হবে, এই তোমার কাজে লাগবে, আর এটা যদি তুমি না করো তাহলে বরাবরের জন্যই এই জিনিসটা তোমার ক্ষেত্রে একটা অভাব, একটা খাদ হিসেবে তোমার মধ্যে থেকে যাবে। তো এই যে অভ্যেস বারবার করে করার চেষ্টা করা, এই চেষ্টাটাই হচ্ছে মানুষের জীবনের একটা মস্ত বড় দিক। তার সহজতম উপায় হিসেবে বলা হয় যে মানুষের মন বেশিরভাগ ক্ষেত্রেই চঞ্চল হয়। কোনো ক্ষেত্রে যে কোনো জিনিসকে যে সে গভীরভাবে ধরতে চাইছে না বা রুচিকর হচ্ছে না, সেটার ক্ষেত্রে কি করা যেতে পারে? করার সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হচ্ছে যে তার শ্বাস প্রণালীটাকে কিছুটা মাত্রায় ঠিক করা। কারণ খুব গভীরভাবে বলতে গেলে ধ্যানের জগতের ক্ষেত্রে, যারা সম্পূর্ণভাবে আধ্যাত্মিক পুরুষের ক্ষেত্রে তো অনেক লং প্রসেসও যেমন আছে, ধীরে ধীরে অনেক স্টেপও আছে, কিন্তু ছাত্রদের ক্ষেত্রে খুব সহজ জায়গাতে এটা বলা যায় যে তারা অন্তত সহজ প্রাণায়ামটা করতেই পারে। সেটা হচ্ছে যে দুটো নাসিকা ছিদ্র দিয়েই একই সাথে খুব ধীরে 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 ভেতরে শ্বাস গ্রহণ করা, আবার কিছুক্ষণ বন্ধ করার পর ধীরে 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 সেই শ্বাসকে ছাড়া। এটা সে সামান্য অন্য কোনো কিছু মন্ত্রের যদি সাহায্য নাও নেয়, শুধুমাত্র যদি ওমকারের সাহায্য নেয়, ওমকারের সাহায্যে একবার সেই শ্বাসটাকে ভেতরে গ্রহণ করছে, আবার
অল্প সময় পর সে শ্বাসটাকে বাইরে ছাড়ছে। এইটাই যদি সে কিছুক্ষণ অভ্যেস করে তাহলেই দেখবে যে তার মন ধীরে 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 শান্ত হয়ে আসছে। এই অভ্যেসটা কিন্তু করা একান্তভাবে জরুরি। তা না করলে পরে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মন সেইভাবে একাগ্র হতে চাইছে না। আর একাগ্র মন, সংযত মন না হলে কোনো বিষয়েরই গভীরে যাওয়া যাবে না, আর সেই বিষয় থেকে আনন্দ লাভও করা যাবে না। যে আনন্দ এবং শান্তির কথা আমরা বলি, আমরা পেতে চাই, তার মূল জায়গাটা হচ্ছে কিন্তু একাগ্রতার জায়গা তৈরি করা এবং তার সাথে সংযমের জায়গা তৈরি করা। এই সংযমটা কি রকম ধরনের সংযম? এই সংযমের কতগুলো দিক আছে। যেমন আমাকে নিজেকে বিশ্লেষণ করতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি অসুবিধার কারণ হয়। কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে কারণ অকারণেই ক্রোধের ব্যাপারটা খুব বেশি। অল্প কোনো কিছু তার পছন্দ না হলেই, তার প্রিন্সিপালের সাথে না মিললেই সে খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে, এবং সেই রিয়াকশনের কারণে সে নিজেকেও যেমন খুব অস্থির করে তোলে এবং তার চারপাশের মানুষেরাও খুব অস্থির। কি হয় যে তার নিজস্ব যে ভাবনা এবং যেভাবে সে চলতে চায়, সে ফোকাসটা অনেক সময় নড়ে যায়। সে যতটা নিজেকে কেন্দ্রীভূত করতে চায় সে কেন্দ্রীভূত করতে পারছে না। তাহলে প্রথম তার কিন্তু বাছাই করে নেওয়ার জিনিস যে তার মনের প্রবণতার গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি তাকে অসুবিধার কারণ হয়। কারুর ক্ষেত্রে সেটা ক্রোধের কারণ হতে পারে, কারুর ক্ষেত্রে সেটা লোভের কারণ হতে পারে, কারুর ক্ষেত্রে সেটা ঈর্ষার কারণ হতে পারে। বিভিন্ন ধরনের ঈর্ষা আসতে পারে, যে কেউ খুব তাড়াতাড়ি কোনো জিনিসকে ক্যাচ করতে পারছে, আমি ততটা তাড়াতাড়ি ক্যাচ করতে পারছি না। অথবা সে যেভাবে কোনো একটা জিনিসকে এক্সপ্রেস করতে পারছে, আমি হয়তো ততটা ভালোভাবে এক্সপ্রেস করতে পারছি না। এই বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে সুপিরিয়রিটি এবং কখনো ইনফিরিয়রিটি কারণে বিভিন্ন রকমের জেলাসি আমাদের মধ্যে কাজ করে। তো এই জেলাসির হাত থেকে বাঁচাটাও কিন্তু অত্যন্ত জরুরি। এই জিনিসগুলো থেকে যতক্ষণ না আমরা বেরোতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের মন কিন্তু না শান্ত হবে না একাগ্র হবে। একাগ্র হতে গেলে মনের এই যে টেন্ডেন্সি গুলো, এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলোকে কিন্তু আমাদের একান্তভাবেই বোঝা দরকার। এবং বুঝলেই শুধু হবে না, সেটা থেকে আমি কিভাবে বেরোবো সেটাকেও আমাকে জানতে হবে। সেটা বেরোবার জন্যে প্রথম কথাই হচ্ছে, আমি দেখি না যে কোনো জিনিস আমার পছন্দ হচ্ছে না, আমি বুঝতে পারছি হয়তো যে যার সঙ্গে আমি কোনো বিষয়ে যুক্তি তর্ক করছি তার লজিকটা হয়তো ঠিক নয়, কিন্তু কিছুক্ষণের জন্যে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি এবং তাৎক্ষণিক রিয়াকশন না করে সে কি বলতে চাইছে, সে কি বোঝাতে চাইছে, সেটাকে ধৈর্য ধরে শুনলাম এবং পরবর্তী সময় যদি প্রয়োজন মনে করি তাহলে সেটার থেকে কিছুটা নোট ডাউনও করলাম। এবং যখনই দুজনের খুব একটা শান্ত বা স্বাভাবিক অবস্থা রয়েছে, সেই সময় গিয়ে তার সাথে সেটাকে শেয়ার করলাম। তখন হয়তো দেখা যাবে যে সেও সেই জিনিসটা গ্রহণ করছে এবং আমিও বলে নিজেকে অনেকটা হালকা হতে পারছি। তা নিজেকেই তখন একটা সময় রিয়েলাইজ করব যে আগে যে জিনিসটার ক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে যেতাম, অনেক কিছু কমেন্ট করে ফেলতাম, এক্ষেত্রে হয়তো সেগুলোর কোন রকম প্রয়োজনীয়তাই হচ্ছে না। ধীরে 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 দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আমি বিভিন্ন সময় যে যত তাড়াতাড়ি রিয়াক্ট করছিলাম, এখন সেই জায়গাটায় কিন্তু সেই রিয়াকশনের ব্যাপারটা অনেক কমে এসেছে এবং একটা সময় আমি এটা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতেও পারবো। আমাদের একজন সিনিয়র মহারাজ, আমরা যখন জয়েন করেছিলাম তখন তিনি খুব সহজ বা খুব প্র্যাকটিক্যাল ওয়েতে বলতেন যে দেখো বাবু, ভগবান লাভটা বলছো সে তো ঠিক আছে, কিন্তু ভগবান লাভ করার আগে যে আমাদের ভেতরে যে বিভিন্ন রকম অঙ্কট বঙ্কট আছে সেগুলো তো চিন্তা করতে হবে। তো তার মধ্যে এই ধরো যে কোনো ক্ষেত্রে তোমার মধ্যে ক্রোধের ব্যাপারটা খুব বেশি রয়েছে, তুমি যদি কোনো সময় এমন একটা জায়গায় পৌঁছতে পারো যে এটাকেই তুমি সম্পূর্ণভাবে নিজের বশে আনতে পেরেছো, কন্ট্রোল করতে পেরেছো, তাহলে তুমি মনে রাখবে যে ওইটাই তোমার ইমিডিয়েট গড রিয়েলাইজেশন। অর্থাৎ খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে মহারাজ বলবার চেষ্টা করছেন যে যেটা করছি সেটা একদম একটা চরম বিন্দুতে
না পৌঁছানো পর্যন্ত সেটাকে না ছাড়ার চেষ্টা করা। এবং এইটার জন্যে যেমন বললাম যে শ্বাসের একটা ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে যখনই আমরা পড়াশোনা করতে যাচ্ছি বা কোনো কিছু চিন্তা করতে যাচ্ছি, তখন তার আগে প্রথমেই ঝট করে শুরু না করে সেখানে যদি আমরা একটু স্থির হয়ে বসি এবং শুধুমাত্র এই শ্বাসটাকেই কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলেই দেখা যাবে যে বিষয়ে আমি মনোনিবেশ করতে চাইছি সেই বিষয়টার ভেতরে আমি খুব দ্রুত যেতে পারছি, বা তার ভেতরের গভীর অর্থকে বোঝার ক্ষেত্রে আমার যেন অনেকটাই সহজ হচ্ছে। তার কারণটা কি? যে প্রথমেই আমি আমার শ্বাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। প্রাণায়ামের অনেক পদ্ধতি আছে, ধীরে 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 সেটা গভীরতায় যাওয়া। অতটা দূর না গেলেও এইটুকুনি বলা যায় যে প্রাণায়ামের মূল কথাটাই হচ্ছে যে আমাদের ভেতরের যে প্রাণ শক্তি, যে ভাইটাল শক্তি, সেই শক্তিকে আয়াম অর্থাৎ সংযত করার চেষ্টা করা। যখনই আমরা সেটাকে সংযত করার চেষ্টা করব, তখনই সেই শক্তি কিন্তু সেটাকে সংযত করার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত সেটা আমার ক্ষেত্রে খুব বেশি কার্যকরী হবে না। এইটা আমাকে প্রথমে বুঝতে হবে। লোভের ক্ষেত্রে, ঈর্ষার ক্ষেত্রেও তাই। আর জীবনে কোনো কিছু করার ক্ষেত্রে খুব স্পষ্ট একটা জীবন দর্শন বা জীবন ভাবনা হওয়া দরকার। যদি শুধুমাত্র টার্গেট ওরিয়েন্টেড এরকম হয় যে পয়সা কেন্দ্রিক ভাবনা যদি হয়, তাহলে অনেক সময় সেগুলো কিন্তু একটা জায়গায় এসে জীবনের আরেকটা যে সুন্দর সৃষ্টিশীল মাধুর্যপূর্ণ জায়গা, সেটার দিকে দৃষ্টি না থাকার ফলে কতটা আমাদের ক্ষতি করতে পারে তার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এটা বেশ কিছু বছর আগেকার ঘটনা। চেন্নাইয়ের একটি বিখ্যাত সরকারি হসপিটালের সাইকোলজির যিনি হেড ডিন, ডক্টর একজন ম্যাডাম, তিনি তার রিসার্চ করে যে বিষয়বস্তুটাকে বার করে এনেছিলেন, তার সারাংশ এটাই যে দেখা যাচ্ছে 30 থেকে 35-এর মধ্যে বহু ছেলে মেয়ে, বিবাহিত বা অবিবাহিত, যারা বিভিন্ন কারণে নানান রকম মানসিক রোগের শিকার হচ্ছে এবং অনেকে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা পয়সাকে যতটা পরিমাণে গুরুত্ব দিয়েছে, জীবনের আরো যে বিভিন্ন সৃষ্টিশীল দিক, ক্রিয়েটিভ দিক, সেই দিকটাকে নিয়ে ততটা ভাবেনি এবং সেটার জন্য যে বিপুল পরিমাণে এনার্জিকে, শক্তিকে ব্যয় করেছে, তারপরে গিয়ে কোনো একটা জায়গায় এসে তাদের মনে হচ্ছে সম্পূর্ণ রকমের ব্ল্যাঙ্ক, আর যেন কিছু করার নেই। এই যে আর কিছু করার নেই, এইরকম একটা জায়গায় পৌঁছে গেলে পরেই তখন মানুষের মধ্যে হতাশা আসতে বাধ্য। সেই জন্যে জীবনকে গড়ার ক্ষেত্রে যেমন অর্থনৈতিক একটা প্রয়োজনীয়তা আছে, তার বাইরে গিয়েও আর একটা দিক হচ্ছে জীবনের একটা সৃষ্টিশীলতা, একটা মাধুর্যপূর্ণ অংশেরও প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ জীবনের কোনো একটা অংশে ভালো কিছু করব, সেটা হতে পারে যে কেউ নাটকের পছন্দ আছে, তো নাটকের চর্চা তার পাশাপাশি রাখলো। কারোর সঙ্গীতের রুচি আছে, সঙ্গীতকে তার পাশাপাশি রাখলো। কারোর মানুষের সেবা করার মতো ভাবনা আছে, তার নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করব, এই দিকটাকেও সে মাথায় রেখে তারও অনুশীলন কিছুটা করতে থাকে। তখন সেক্ষেত্রে দেখা যাবে যে সেই মানুষটা কিন্তু একটা জায়গায় পৌঁছানোর পরে কোনোভাবে তার মধ্যে কখনো হতাশা আসবে না, বরঞ্চ একটা আনন্দের জায়গা থাকবে। কারণ সে কিন্তু তার পাশাপাশি একটা দিককে ঠিক ধরে রাখতে পেরেছে। আমি যেটা ইঙ্গিত করতে চাইছি সেটা হচ্ছে এমন কিছু একটা ভাবনা, এমন কিছু একটা আদর্শ, এমন কিছু একটা উচ্চ চিন্তা মানুষের মধ্যে সর্বদাই থাকা উচিত, যেটা তাকে শুধুমাত্র সে যে একটা জৈবিক কোনো কিছু নয়, তার ঊর্ধ্বেও আরো তার ভেতরে যে চেতন সত্তা রয়েছে, সেই বোধটা যেন তার মধ্যে কাজ করে। যদি কাজ করে তখনই সেই মানুষটা কিন্তু সেই অনুশীলনের দ্বারা সেটা
তাকে আনন্দের জায়গায় বা শান্তির জায়গার দিকে নিয়ে যাবে। এটা কিন্তু আমাদেরকে বিশেষভাবে মাথায় রাখা দরকার। যদি তা মাথায় না রাখা হয়, তখন হয় কি, ওই যেটা আমি বললাম চেন্নাইয়ের হসপিটালের উদাহরণ দিয়ে, যে এইটা সমাজের বহু ক্ষেত্রেই দেখা যায় যে সেই মানুষেরা কিন্তু তখন একটা হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে ভুগছে। তা কাজেই আমাদেরকে বুঝতে হবে যে সামনে এমন কিছু একটা আদর্শকে রাখতে হবে, সেটা এমন কোন জীবন যে জীবনকে আমি ভীষণভাবে ভালোবাসি, ভীষণভাবে পছন্দ করি। সেই জীবনের যে গুণাবলী, সেই গুণাবলী কতটুকুনি আমার জীবনে অনুশীলন করা সম্ভবপর, সেটা ভেবে নিয়ে সেই জীবনের আদর্শটাকেও নিজের মধ্যে ইমবাইব করার, আনার চেষ্টা করতে হবে। করলে পরে তখনই দেখা যাবে যে সেই জিনিসটা আমাদেরকে কিন্তু ঠিক ভাবে আনন্দ দেবে। আর ধ্যানের যে কথাটা বলা হলো, ধ্যানের ক্ষেত্রে প্রাথমিক যেমন শ্বাসের ব্যাপারটা বলা হলো, তেমনি তার পরবর্তী দিকটা হচ্ছে যখন একটু স্থির হয়ে বসা হয়, তখন নিজের ভেতরে দেখতে হবে যে কোন কোন ধরনের প্রবণতা, কোন কোন ধরনের বৃত্তি যেগুলো আমাদেরকে আমার ভেতর থেকে উঠে আসছে এবং যেগুলো আমার একাগ্রতাকে অনেক বেশি হ্যাম্পার করছে, ক্ষতিগ্রস্ত করছে। সেই বৃত্তিগুলোকে একটা একটা করে নিবারণ করার চেষ্টা করে যেতে হবে। সে নিবারণ করার চেষ্টার মুখ্য দিকটাই হচ্ছে, যেমন বললাম আগে ক্রোধের ক্ষেত্রে, যে নিজের ভেতরে রিয়াকশনটাকে প্রথম থামাতে হবে। রিয়াকশনটা না এলে পরেই তখন ওই বৃত্তি আপনা আপনি অনেকটা স্তীমিত হয়ে আসবে এবং একটা সময় সে বৃত্তি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। তো এক্ষেত্রে যেমন যারা দীক্ষিত যদি কেউ হয়, সে ইষ্টমন্ত্র ধরে নিজেকে সেইভাবে জপ করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যে যদি দিনের শেষ হচ্ছে আর রাত্রি শুরু হতে যাচ্ছে, অর্থাৎ সন্ধিক্ষণ, অথবা রাত্রি শেষ হচ্ছে এবং দিন শুরু হতে যাচ্ছে, সেও একটা সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণের সময় যদি করা হয়, তাহলে সবচেয়ে ভালো ফল লাভ করা যায়। কারণ ওই সময় প্রকৃতিও শান্ত থাকে। প্রকৃতির যে বিভিন্ন রকমের তরঙ্গের খেলা চলতে থাকে, সেই তরঙ্গগুলো তখন একটা সাম্য অবস্থার কাছাকাছি এসে যায়, যার ফলে সেটা কিন্তু যে কোনো মানুষের ক্ষেত্রেই, শুধুমাত্র যে আধ্যাত্মিক সাধকের ক্ষেত্রে তা নয়, যে কোনো মানুষের ক্ষেত্রেই সেটা ভীষণভাবে সাহায্য করে। কাজে ওই দুটো সময় কিন্তু খুবই ভালো। যদি আমরা কিছুক্ষণ আর কিছু না পারি, কোনো একটা দেবদেবী বা ধরো স্বামীজি, ঠাকুর, মা, যার যেটা ভালো লাগে তার দিকে যদি শুধুমাত্র তাকিয়ে থেকেও আমরা শিরদাঁড়া সোজা রেখে মাথা, কাঁধ এবং কোমর, ভারটা কিন্তু এর উপরে রাখতে হবে, শিরদাঁড়ার উপরে নয়। এই তিনটাকে একই লাইনে রেখে যদি আমরা স্থির হয়ে বসে থেকে অন্তর থেকে প্রার্থনা করি, যদি আমরা সেই জায়গাতে জানাই যে আমার ভেতরের যা কিছু কমি আছে, সেই কমিটাকে তুমি দূর করে দাও, তখন সেই প্রার্থনার কিন্তু একটা মার্ভেলাস রেজাল্ট হয়, একটা অপূর্ব ফল হয়। এটা কিন্তু মহারাজ 1 মিনিট একটু বলবো, যদি একটু মহারাজ দেখান সোজা হয়, তাহলে সবাই তো দেখছে, যা তাহলে খুব বেনিফিটেড হবে। আচ্ছা, কোলের উপর হাত রেখে পদ্মাসনে বা সুখাসনে বসে, কোলের উপর বাম হাতের উপর ডান হাত রেখে এবং সোজা হয়ে বসে, মাথাটা সোজা রেখে, মাথা, বুক এটা সম্পূর্ণ সোজা রেখে যদি আমরা চোখ বুজে বসি, এবং যেভাবে বলেছি যে ধীরে ধীরে শ্বাসকে ছাড়া এবং অত্যন্ত ধীরে ধীরে সে শ্বাসকে গ্রহণ করা। এর মধ্যে আরো একটা সুন্দর ভাবনা আছে, সেটা হচ্ছে যে যখন শ্বাস গ্রহণ করা হচ্ছে, তখন যদি মনে মনে আমরা এটা ভাবি যে যেখানকার যা কিছু ভালো ভাবনা, সৎ চিন্তা, পবিত্র চিন্তা, সেগুলো আমার মধ্যে প্রবেশ করুক। আর যখন শ্বাস ছাড়া হচ্ছে, তার সাথে যদি এটা চিন্তা করা হয় যে যা কিছু আমার মধ্যে বিপরীত ভাবনা আছে, অঙ্কট বঙ্কট আছে, উৎকট টাইপের ভাবনা আছে, সেগুলো আমার ভেতর থেকে বেরিয়ে যাক।
এই ধরনের চিন্তনও কিন্তু ভীষণভাবে সাহায্য করে ভেতরকে পিউরিফাই হতে। ভেতরকে পিউরিফাই হওয়া মানেই হচ্ছে যে মনকে পিউরিফাই হওয়া। আর মন কিন্তু আমার বুদ্ধিকে পরিচালিত করছে। মন যদি সেইভাবে শুদ্ধ না হয় তাহলে বুদ্ধিও সেইভাবে শুদ্ধ হবে না। বুদ্ধিও বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, প্রতি মুহূর্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ আমরা যেরকম ভাবে চাই, স্বার্থপর মন অনুযায়ী বুদ্ধিও সেই রকম ভাবে ক্রিয়া করে। তো সেই জন্যে এই ভালো ভাবনাকে ভেতরে আসার চেষ্টা করা এবং বিপরীত ভাবনা বা বাজে ভাবনাকে মন থেকে দূরীভূত করার চেষ্টা করা, এই প্রক্রিয়াটা যদি আমরা শ্বাস প্রশ্বাসের সাথে দিনে 2 বারও করি, এটা কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এটা যে কেউ করে দেখে নিতে পারো, এ বিষয়ে কোনো রকম কিছু সন্দেহ নেই। এটা একটা অত্যন্ত খুব সহজ এবং সাধারণ প্রক্রিয়া বলা যেতে পারে, যে এর মাধ্যমে আমাদের মনের শুদ্ধি এবং মনের যে সামগ্রিক জায়গা যেটাকে চিত্ত বলা হয়, সেই চিত্তেরও শুদ্ধি হতে থাকে। এবং যত শুদ্ধ হতে থাকে তত আমাদের বুদ্ধিও সেইভাবে শুদ্ধ হতে থাকে। আর বুদ্ধি শুদ্ধ হতে থাকলে বুদ্ধির দ্বারা মন পরিচালিত হয়ে যে কাজগুলো করবে, সেই কাজগুলো কিন্তু তখন অনেক বেশি সুষ্ঠু হবে। আর একটা ব্যবহারিক দিকের কথা বলি, যে অনেক ক্ষেত্রে আমাদের মন যে বিভিন্ন ভাবে চঞ্চল হয়, তার একটা মস্ত বড় কারণ হচ্ছে যে যে কোনো জিনিসকে আমরা অনেক সময় খুব একটা গুছিয়ে রাখিনি, বিশেষ করে ছাত্র অবস্থায় এটা খুব দেখা যায়। আর এইটারই ঠিক বিপরীত অভ্যেসটা করা দরকার। যেমন ধরো যদি একটা উদাহরণ দিই, যে তুমি একটা খুব ভালো নোট তৈরি করেছো, হয়তো নিজেই তৈরি করেছো কারোর সাহায্য না নিয়ে, এবং নিজে জানো যে এই জিনিসটা আমরা যথেষ্ট গুছিয়ে যথেষ্ট চিন্তা করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একটা ভালো জিনিসকে আমরা তৈরি করেছি। কিন্তু যখন ওটা বিশেষ করে প্রয়োজন, অথবা ধরো পরীক্ষায় গিয়ে এসছে, ওটাকে আরেকটু রিভাইজ করা দরকার, ঠিক সেই মুহূর্তে দেখছো খুব অদ্ভুত ভাবে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যে হাতের কাছে সেই নোটটাকে খুঁজে পাচ্ছ না। তো সেই মুহূর্তে কখনো কখনো এত বেশি মন বিচলিত হয়ে যায়, এতটা খারাপ লাগছে, কারণ তোমার পুরো একটা তৈরি হওয়া জিনিস, যে জিনিসটা তুমি আর 1 বার 2 বার মাত্র সেটাকে অনুবৃত্তি করলেই সেটা তোমার মনের মধ্যে এত সুন্দর ইমপ্রেশন তৈরি হয়ে এতটাই দৃঢ় হয়ে থাকবে যে আর কোনো রকম কোনো কিছু সেটাকে এক্সপ্রেস করতে অসুবিধা হবে না। সেইটুকুনি ক্লিয়ার করার জন্য তোমার আরো 2-1 বার রিভিশনের প্রয়োজন ছিল, হঠাৎ করে সেটাই খুঁজে পাচ্ছ না। কেন খুঁজে পাচ্ছ না? সেটা কিন্তু তোমার বন্ধু হয়তো কয়েকবার ধরে বলেছে যে তুই বড় বেশি অগোছাল, তুই সবকিছু এত এলোমেলো করে রাখিস কেন, দেখবি অনেক সময় প্রয়োজনে তুই খুঁজে পাবি না। আর ঠিক সেটাই ঘটলো। আর এই ব্যাপারটা, ওই চিন্তাগুলো তোমাকে এত বেশি অস্থির করে তুললো, কি করে আমি তো এই জায়গাটাই রাখি, এইখানটাই তো করি, কোথায় গেল? এইটা করতে করতে হয়তো দেখা গেল যে 2-3 ঘন্টা দারুণ ভাবে ওয়েস্ট হয়ে গেল। এতটাই ওয়েস্ট হয়ে গেলে মনটা এত বেশি বিক্ষিপ্ত হয়ে গেল যে সেই জায়গাটাকে ফিরিয়ে এনে আবার আমি যখন জিনিসটা শুরু করতে যাচ্ছি, তখন আমি হয়তো অনেক বেশি ক্লান্ত, যদি বিধ্বস্ত নাও হই, অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি, আমার এনার্জি অনেকটা জায়গা ওয়েস্টেজ হয়ে গেছে। ঠিক এর বিপরীত জিনিসটা হচ্ছে, যদি আমার প্রত্যেকটা জিনিস শুধু ছোট ছোট অভ্যেস, যে আমি পেনটা যেখানে রাখি মানে সবসময় পেনটা সেইখানেই রাখবো নির্দিষ্ট জায়গায়, আমার কাগজ বা আমার নোট বা আমার ডায়েরি যেখানে রাখি প্রতিদিন একই জায়গায় রাখবো, তাহলে কিন্তু এমনও অনেক সময় হতে পারে যখন হয়তো আমার আর মাত্র 2 মিনিট কি 4 মিনিট সময় আছে ক্লাস অ্যাটেন্ড করা, অন্য কোথাও যাবার, সেইগুলোকে নিয়ে বেরিয়ে যাওয়ার, তা আমি সেইগুলোকে এতটাই গুছিয়ে রেখেছি, আমি 2 মিনিট বা 5 মিনিটের মধ্যেই সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে সেই জিনিসগুলোকে নিয়ে আমি বেরিয়ে যেতে পারবো বা ক্লাস অ্যাটেন্ড করতে পারবো। এই দুটো তফাৎটা কিন্তু আমাদেরকে খুব বেশি করে বোঝা দরকার। ছাত্র অবস্থায় এটা সকলের নয়, কারো কারো ক্ষেত্রে এটা অনেক সময় দেখা যায়। তা এই ক্ষেত্রে যে মনকে গুছিয়ে আনতে গেলে যে বাইরের কিছু কিছু অভ্যেসকে এমন ভাবে আমাদেরকে তৈরি করে নেওয়া দরকার, যেটা আমাদেরকে অনেক বেশি নিশ্চিন্তিত করবে এবং অনেক বেশি শান্ত করবে। এই মনকে সমাহিত করার ক্ষেত্রে এই বাইরের এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে খুব কার্যকরী হয়। আর একটা দিককে বলি, যে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে যাদের একটুখানি গান, স্তোত্র, ভজন ভালো লাগে, তাদের ক্ষেত্রে বিশেষ করে এটা খুব সাহায্য করবে। ধরো কোনো একটা সঙ্গীতের, কোনো একটা গানের কথা
কোন একটা ভজনের কথা, কোন একটা স্তোত্রের মানে এবং সুর, তার ভাব, সুর এবং স্তোত্রের মানে সবটা মিলে তোমার মনকে খুব বেশি স্পর্শ করে যায়, তোমার ভীষণ ভালো লাগে। তাহলে সেই ধরনের জিনিস যখন তুমি বসবে, যখন তুমি ওই যে শ্বাসের যে ক্রিয়া বললাম, অর্থাৎ ধ্যানের খুব প্রাথমিক অবস্থা, সেই সময় যদি প্রথমে ওই স্তোত্রকে গুনগুন করে নিজের মতো করে গেয়ে নাও, ভজনকে নিজের মতো করে গেয়ে নাও, বা সঙ্গীতটা নিজের মতো করে গেয়ে নাও, তারপরে শান্ত হয়ে ওই শ্বাসের ক্রিয়া যদি করো এবং যে আদর্শকে তোমার ভালো লাগে সেই আদর্শকে সামনে রেখে যদি প্রার্থনা করো, তাহলে এই তিনটে ক্রিয়াই কিন্তু তোমাকে অনেক বেশি সাহায্য করবে তোমার মনকে শান্ত হতে এবং আনন্দ পেতে। এবং তখন তুমি সেই মনকে নিয়ে কিন্তু অনেক বেশি একাগ্র হতে পারবে, সংযত হতে পারবে, এবং সেই মন নিয়েই যখন তুমি পড়াশোনা করতে যাচ্ছ, কোনো কাজ করতে যাচ্ছ, সেই কাজও কিন্তু অনেক বেশি নিখুঁত হবে। আর কাজের ক্ষেত্রে একটা জিনিস বলি, এটা জৈন বুদ্ধিজমের একটা পথ, যে যখনই যেটা করছো সেটার মধ্যে কাজ করার ক্ষেত্রে 100%, 100% 100% ওটাতে মন দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ আমি সামান্য হয়তো একটা থালা বাটি গ্লাস ধুচ্ছি, আমি কাপ ডিশ ধুচ্ছি, কিন্তু সেটা অনেক রকম ভাবে ধোয়া যেতে পারে। আমি গল্প করতে করতে, ইয়ার্কি ঠাট্টা করতে করতে, মজা করতে করতে করলাম, কখনো হয়তো এমন দেখা গেল যে হাত থেকে সেই কাপটা পড়ে গিয়ে ভেঙে গেল, বা হয়তো খুব ভালোভাবে ধোয়া হলো না, কোনো ক্রমে সেরে দিলাম। তাহলে কাজটাও যেমন আমার নিখুঁত ভাবে হলো না, আমার দায় সারা গোছের হলো, আমার মনের গঠনটাও কিন্তু ওই রকম ভাবেই থাকবে। অথচ ওই জিনিসটাই, যেটাকে আমি ভাবছি হয়তো অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে বা বাজে টাইম ওয়েস্ট হচ্ছে, সেইটাকেই আমি যদি একটু মন দিয়ে করি, তাহলে কিন্তু দেখা যাবে যে মোটেই বেশি টাইম লাগছে না। সেক্ষেত্রে হয়তো ওই 2 মিনিট কি 4 মিনিটই লাগছে, তার বেশি লাগছে না, কিন্তু আমার মন সেই জিনিসটাকে সম্পূর্ণ একাগ্রভাবে 100% সেই মনটা দিয়ে না করার ফলে একরকম রেজাল্ট পাচ্ছি। আর ওই 100% মন দিয়ে যদি আমি খুব সুন্দরভাবে ওই প্লেট ডিশটুকু নিয়ে ধুই, বা একটা বেসিনকে পরিষ্কার করা হচ্ছে, অথবা একটা নিজের ঘরটাকেই পরিষ্কার করছি, কিন্তু তার প্রতিটা ইঞ্চিতে যেন সামান্যতম কোন রকম ধুলো ময়লা না থাকে, এই অ্যাটেনশনটা, এই মনটাকে আমি সম্পূর্ণভাবে তাতে নিয়োগ করেছি। তাতে আমার এরপরে যতই এনগেজমেন্ট থাকুক না কেন, ওই টাইমটা আমি ভেবে নিয়েছি যে এটাকে আমি নিখুঁত ভাবে করব। এই যে নিখুঁত ভাবে করার মতো যে অভ্যেস, এই মনকে নিয়েই যখন আমি ওই রকম ভাবে প্রার্থনায় বসবো, যখন আমি শ্বাসকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বসবো, আবার যখন আমি পড়াশোনার ক্ষেত্রে বসবো, প্রতিটা ক্ষেত্রে এই একই মন কিন্তু আমাদেরকে সাহায্য করবে। এই মনকেই বলা হয় প্রশিক্ষিত মন। পরম পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ বারবার করে তার বিভিন্ন লেকচারের মধ্যে একটা কথা বলতেন, যে ট্রেনিং অফ দ্য মাইন্ড বা ট্রেন্ড মাইন্ড, মনের প্রশিক্ষণ বা প্রশিক্ষিত মন। আমাদের মনকে এইরকম ভাবে ধীরে ধীরে বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে যদি প্রশিক্ষিত করা হয়, তখন যতটুকুনির জন্য আমি স্থির হয়ে বসবো, ধ্যান করার চেষ্টা করব, মনন করার চেষ্টা করব। মনন করার চেষ্টা মানেই হচ্ছে যে একই চিন্তনের মধ্যে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একই বিষয়ের মধ্যে নিয়ে এসে তার গভীরে ঢোকার চেষ্টা করা। এই চেষ্টাটা করলে পরেই আমার ঠিক ঠিক একাগ্র মন হবে। আর সেই একাগ্র মনই কিন্তু সংযত মন। আর সেই মনই আমি যাতে দেবো, সেই কাজকে নিখুঁত ভাবে করতে পারবো। আর এই নিখুঁত ভাবে করার ফলেই আমার মন কিন্তু শান্ত হবে এবং তার থেকে আনন্দ পেতে পারবে। হ্যালো। মহারাজ, মহারাজ প্রণাম মহারাজ। আচ্ছা, ছেলেরা যদি কেউ প্রশ্ন করতে চায়, তাহলে এখন মহারাজকে প্রশ্ন করতে পারে। তোমাদের কারো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা মহারাজকে বলো।
নির্বন্ধে বা কৃষ্ণেন্দু কোলে, তোমাদের কারো কিছু জিজ্ঞাসা আছে? শুনতে পাচ্ছ? মহারাজ, আমার একটি প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, আপনি ওই যখন প্রাণায়ামে কিভাবে বসবো এটা যখন বলছিলেন, তখন যে বাঁ হাতের উপরে ডান হাত রাখার যে নিয়মটি বললেন, সেরকমটা কি পায়ের ক্ষেত্রে কি প্রযোজ্য? মানে কোন পা আগে বন্ধ করে তারপরে কোন পা রাখতে হবে? হ্যাঁ, বাঁ পা নিচে রেখে ডান পা তার উপরে রাখতে পারো। রেখে পদ্মাসনে যাদের শরীরের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি বেশি আছে তারা পদ্মাসন করে বসতে পারে। যাদের পদ্মাসনের অতটা টাইট ভাবে বসতে অসুবিধা হবে তারা আরেকটু ইজি ভাবে পাটাকে আরেকটু ছড়িয়েও বসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মেন জিনিসটা হচ্ছে যে শরীরের ভারটা কিন্তু মেরুদণ্ডের ওপর নয়, শরীরের ভারটা কোমরের ওপর দিয়ে হিপ হয়ে সেটা ভূমিতে যাবে, অর্থাৎ সেটা খুব সহজ ভাবে রিল্যাক্স অবস্থায় বসা, কিন্তু কখনোই ঝুঁকে নয়, বেঁকেও নয়। আর যদি খুব মানে সেই কাঠপুতুলের মতো যদি শক্ত হয়ে বসার চেষ্টা করা হয় তাহলে অনেক ক্ষেত্রে হয় কি বেশিক্ষণ ওটাকে ধরে রাখা যায় না, তখন শরীরে এক ধরনের কষ্ট বা যন্ত্রণা আসে, তখন মনটা ওই দিকে চলে যায়। সেই জন্য মূল জিনিসটা হচ্ছে যে শরীরের ভারটাকে ঠিকভাবে আমরা যেন ব্যালেন্স করে ভূমির দিকে নিয়ে যেতে পারি, অর্থাৎ কোনো ক্ষেত্রেই যেন আমার মনে না হয় যে আমার শরীরে কোনো একটা অংশে কোনো ব্যথা হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে, তাহলে মনটা ওই দিকে চলে যাবে। যে মনকে আমি কেন্দ্রীভূত করতে চাইছি, যে মনকে আমি ভেতরের দিকে নিয়ে যেতে চাইছি, সে মনটা কিন্তু অনেক বেশি শরীরের ভাবনার দিকেই থাকবে। এই আর কি। আচ্ছা মহারাজ। আর কেউ? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। প্রণাম মহারাজ। নমস্কার। মহারাজ, বলছি যখন মেডিটেশন করা হয় তখন মানে মনটা স্থির রাখা যায় না, মানে বিভিন্ন বিভিন্ন থট মাথায় আসে, তখন কি করা উচিত? হ্যাঁ, ওই যে বিভিন্ন থট যে মাথায় আসছে, হ্যাঁ, তো প্রথম প্রথম যা কিছু আসছে সেটাকে স্বাভাবিকভাবে আসতে দাও, বাধা দিও না। আর নিজে সেই থটস গুলোকে শুধু যেন দেখছো, বারে বারে এত রকমের চিন্তার খেলা চলছে যে একই সঙ্গে আমরা এদিকে ক্রিকেটের কি রেজাল্ট হচ্ছে সেটাও ভাবছি, আবার ওদিকে আমেরিকাতে কি হচ্ছে সেটাও ভাবছি, আবার এদিকে পরীক্ষার চিন্তাও করছি। আচ্ছা, আসুক, চিন্তাগুলো আসুক, আমি দেখি। এইরকম ভাবে যে প্রথমেই যদি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তখন দেখা যায় যে মনও একটা অদ্ভুত ভাবে রিয়াক্ট করতে থাকে, যেটাকে বাধা দেওয়া হচ্ছে সেটার দিকেই বেশি করে মন যাচ্ছে। তো প্রথম প্রথম কিন্তু মনের যে কত রকমের নানান ধরনের ভাবনা আসে, খুব দ্রুত হয়তো 10টা 15টা 20টা চিন্তা বেশি যেতে পারে, তাতেও কিছু ক্ষতি নেই। মনটাকে প্রথমে একটুখানি ছেড়ে দেখতে হবে, না দেখলে পরে মনের ভেতরে যে কি কি জিনিসগুলো উঠছে সেটাই বোঝা যাবে না। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, ধন্যবাদ। আরেকটা কথা বলি তোমাকে, ভাই কিছু মনে করো না, আগেই বলছি। সেটা হচ্ছে যে কারোর কারোর ক্ষেত্রে এটা মনে হয় যে তারা একসঙ্গে বেশি চিন্তা করতে ভালোবাসে, খুব দ্রুত চিন্তা করতে ভালোবাসে এবং দ্রুত বলতেও ভালোবাসে। অত্যধিক যে কোনো ধরনের জিনিসই কিন্তু আমাদের ক্ষেত্রে খুব বেশি কার্যকরী হয় না। কখনো কোনো প্রয়োজনে হয়তো কিছু জিনিস দ্রুত বলতে হতে পারে, দ্রুত করতে হতে পারে, কিন্তু সর্বক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। তো কাজেই কারোর যদি খুব বেশি অনেক কথা অনেক তাড়াতাড়ি বলার অভ্যেস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উচিত হবে যে একটু ধীরে ধীরে বলে ধীরে ধীরে চিন্তা করার অভ্যেস করা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অত্যধিক কথা তাড়াতাড়ি বলে দিয়ে তার চিন্তার সংযমের জায়গাটাকে অনেকটাই কিন্তু সে করতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু স্থিরতা আনার ক্ষেত্রে ওটাও একটা বাচিক অভ্যেসেরও প্রয়োজন আছে। ঠিক আছে? হ্যালো মহারাজ, আর হ্যালো, বলো। বলছি মহারাজ, মানে মেডিটেশন করার সময় মানে
কোনো কিছু কি মন্ত্রোচ্চারণ বা কারোর কোনো দীক্ষিত হলে সে মন্ত্রোচ্চারণ করা যায়? নিশ্চয়ই। উচ্চারণ মানে একেবারে বাচিক উচ্চারণ না করাই ভালো, কারণ ওটা একদম প্রাথমিক স্তর, বলা হয়ে থাকে যে অধম স্তর আর কি। সেই অর্থে যতটা পারা যায় সেটা মানসিক ভাবে প্রথম প্রথম যদি একেবারেই না হয়, তাহলে অনুচ্চারিত ভাবে ঠোঁট নড়ছে কিন্তু উচ্চারণ হচ্ছে না, এরকম ভাবে করতে পারে। আর সবচেয়ে ভালোটা হচ্ছে একেবারেই মনে মনে করা, যে ক্ষেত্রে ঠোঁটেতেও কোনো রকমই উচ্চারণ হবে না, সেটা হচ্ছে বেস্ট, সবচেয়ে ভালো। মহারাজ আপনি বলেছেন যদিও, তো আমি জাস্ট একটা জিনিস যদি একটুখানি ছাত্রদের বলেন, যে অনেকেই আসলে কোভিড এর জন্য বাড়িতে আছে, এরা ফার্স্ট ইয়ারের ছাত্র মহারাজ, হস্টেলে আসতে পারেনি, তো সেটা একটা ফ্রাস্ট্রেশনের কারণ হয়েছে স্বাভাবিকভাবে। তো সেই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করবে একটু যদি সংক্ষেপে কথা বলেন। ঠিক, কোভিড এর কারণে এটা অনেকের ক্ষেত্রেই খুব একটা মানসিক চাপ এসেছে, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের সবকিছুই আমাদের নিজেদের হাতে থাকে না। এমন কখনো কখনো কোনো কিছু পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতি কিন্তু আমরা নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে আমাদের নিজেদের মনকে। নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, নিজেদের চিন্তাকে সংযত করার ক্ষেত্রে যে এমন কিছু কিছু পদ্ধতি, যেগুলো আমি আগে বলেছি, সেই দিক থেকে উদাহরণ দিচ্ছি। যার যেটা ভালো লাগে, যে বিষয়ে যার রুচি আছে, কারুর সেটা গানের ক্ষেত্রে হতে পারে, কারুর সেটা পড়ার ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ ভালো ভালো বই পড়তে ভালোবাসে, কারুর সেটা ইনস্ট্রুমেন্টাল কোনো জিনিসের ক্ষেত্রে ভালো লাগতে পারে, কারুর নাটক দেখতে ভালো লাগতে পারে। তা এমন কোনো একটা কিছু যেগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যেগুলো আনন্দ দেয়, সেই ধরনের জিনিসের মধ্যে নিজেকে এনগেজ করার চেষ্টা করা উচিত। যেমন আমি একটা সাধারণ ভাবে বলছি, এটা একেবারে অতি সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে, যেমন ধরো যে এই সময় যে সরকারি ব্যবস্থার ক্ষেত্রে রামায়ণ, মহাভারত এবং আরো অন্যান্য ধরনের ভালো ভালো সিরিয়াল যে চালিয়েছিল, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে অনেক সুস্থ এনগেজমেন্টের ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। আমি কোনো সমালোচনার দিক দিয়ে বলছি না, কিন্তু এটা ঘটনা যে এই জিনিসই বিদেশের অনেক জায়গার ক্ষেত্রে, যখন তারা এমন কোনো কিছু সামনে পায় না যেটার মধ্যে একটা ভালো আদর্শ, ভালো ভাবনা, চিন্তার খোরাক এবং তার সাথে সাথে আনন্দবর্ধক জিনিস তার মধ্যে রয়েছে, এটা অনেক ক্ষেত্রে পায় না বলে তারা সময়টাকে কিভাবে কাটাবে বুঝে উঠতে পারে না। কিন্তু এটা ভারতীয়দের ক্ষেত্রে অনেকে দেখা গেছে এই পিরিয়ডের মধ্যে এই ধরনের জিনিসগুলো তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে যেমন এনগেজমেন্ট হয়েছে, তেমনি তাদের মানসিক শান্তিটাকে ধরে রাখতে অনেক সাহায্য করেছে। হয় এমন কিছু জিনিসকে করা বা দেখা যেটা বাড়িতে বসেই সম্ভবপর হবে, সেই ধরনের জিনিসকে খুঁজে নিয়ে তার মধ্যে নিজেকে এনগেজ করার চেষ্টা করা। এই সময় কিন্তু এমন কিছু মানুষকেও দেখা গেছে যারা অপরের জন্য বা নিজের জন্য কিছু কিছু জিনিস ক্রিয়েট করেছে, কিছু ধরনের জিনিস এমন কিছু তৈরি করেছে, যে তৈরি করার মধ্যে দিয়ে সে আনন্দও পেয়েছে আর নিজের মনকে সংযত রাখতে পেরেছে। যে কারণ স্বাভাবিকভাবে বাইরে বেরোতে পারছে না, অন্য মানুষের সাথে সেইভাবে সব ক্ষেত্রেই যে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে অথবা ভিডিও কলিং এর মাধ্যমে তাকে দেখতে পাবে, এমন অনেক ক্ষেত্রে নাও হতে পারে। তখন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সৃষ্টিশীল কিছু এনগেজমেন্ট তাদেরকে অনেক ক্ষেত্রে রক্ষা করে। এইটা নিজেকে খুঁজে নিতে হবে যে কোন ধরনের জিনিস আমাকে আনন্দ দেবে। হ্যালো, আর কেউ আছে? আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? বলছি যে আমার কোনো একটা জিনিস ভালো লাগে না, সেটাকে আমাকে বলতে হবে। সেই কোনো কারণ হ্যাঁ, তুমি একটু দেখো তো, তোমার কথাটা ঠিক ভালো শোনা যাচ্ছে না। মহারাজ যাচ্ছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ মহারাজ একটু গানের আওয়াজ আসছে এখানে। একটু দূরে গিয়ে দেখো মহারাজ
কিছু একটা ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু ডিস্টার্ব হচ্ছে আর কি। হ্যাঁ মহারাজ। মহারাজ প্রণাম মহারাজ। হ্যাঁ নমস্কার ভাই, বলো। হ্যাঁ 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 মহারাজ। মহারাজ বলছি যে একটু আগে আমার এক সহপাঠী বলল যে মনকে কনসেন্ট্রেট করার ব্যাপারটা, যে বিভিন্ন যখন মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা উঠতে থাকে, যেটাকে আমরা যদি যোগ দর্শনের ভাষায় আমরা যদি বলি সেটাকে আমরা বৃত্তি বলবো, তো সেটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনি যেটা বললেন ওয়াচিং এর ব্যাপারটা, যে দেখে যাওয়া, একটা দ্রষ্টা হয়ে আর কি, একটা দ্রষ্টা হয়ে দেখে যাওয়া, তাহলে মনটা অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে শান্ত হয়ে যাবে। তো আরেকটা যেটা যোগ দর্শনে মহর্ষি পতঞ্জলি বলছেন যে কোনো একটা বৃত্তিকে ধরে থাকা আর কি, বা ওটাকে না ছেড়ে অন্যান্য সমস্ত বৃত্তি যেগুলো উঠতে পায়, এটাকে করতে করতে পরিণতি, তখন মনটা যেন একটু মানে ওই আশ্রয় করেই মনটা শান্ত হয়ে যায়। উনি বলছেন একাগ্রতা পরিণাম। তো এভাবেও তো মহারাজ মনটা মানে মন একটা সিঙ্গল বৃত্তি দিয়ে একটা স্থির একটা মন শান্ত করা যায়, স্থির করা যায়, সেটাও তো হতে পারে মহারাজ। নিশ্চয়ই, মানে সেটাও হয়। আমি দুটোই বলেছি। যেমন এই আদর্শের কথা যেটা বললাম, সে আদর্শের দিক দিয়ে যে আদর্শ চরিত্রের যে গুণগুলো, সেই গুণগুলোর মধ্যে কোনো একটিকে ধরে যদি আমি নিজেকে চেষ্টা করি, তাহলে আমার কিন্তু মন সেইভাবে সংযত হতে পারে, দুভাবেই হতে পারে। এখন প্রথম হচ্ছে কি, যে যাদের ক্ষেত্রে অত্যধিক মাত্রা রয়েছে, তারা সহজেই একটা বৃত্তিকে ওইভাবে নেওয়াটা অনেক ক্ষেত্রে করে উঠতে পারে না। এর জন্য এক ধরনের দৃঢ়তার দরকার হয়। সেই দৃঢ়তা আসার ক্ষেত্রে তাদেরকে প্রথমে কিছুটা ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা আসে। আমি সেই দিক থেকে বলেছি, ঠিক আছে? কিন্তু যাদের নিশ্চয় 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 মহারাজ, মনের গঠন এমনই যে একটা বৃত্তিকে সে দৃঢ়ভাবে ধরতে পারবে, বা বারবার সেই বৃত্তিটাকে খুব সহজেই ঘুরিয়ে এনে আবার সে একই জায়গায় রাখতে পারবে, তাদের ক্ষেত্রে তুমি যেটা বলছো সেই পদ্ধতিটা অনেক ভালো। কিন্তু যারা প্রথমেই এত বেশি চঞ্চল রয়েছে, এত বেশি বিক্ষেপ তাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু সহজেই এক বৃত্তিকে শুরুতে আনতে পারা তাদের পক্ষে একটু কষ্টকর হয়। আমি সেই জায়গা থেকে বলছি। নিশ্চয়ই দুভাবেই হয়, দুটো পদ্ধতিতেই হয়। একটা পদ্ধতিটা একটা বৃত্তি দ্বারা অন্য সমস্ত বৃত্তিকে ধীরে ধীরে নালিফাই করা, তাদেরকে ধীরে ধীরে ক্রমশ হ্রাস করা বা নষ্ট করা। আর আরেকটা ক্ষেত্র হচ্ছে বৃত্তিগুলো উঠছে কিন্তু বৃত্তির সাথে নিজেকে সংযোগ না করার চেষ্টা করছি, সেইভাবে একটা সময় তারা বৃত্তিগুলো হারিয়ে যাবে। সেই বৃত্তিগুলো আর আমাকে কোনোভাবেই বিব্রত করতে পারবে না, কোনোভাবে আমার চিত্তকে অশান্ত করতে পারবে না, আমার সমস্ত সত্তাটাকে যে একটা সময় যেন গ্রাস করে ফেলছিল মনে হচ্ছে, সেই অবস্থাটা তখন আসবে না। এই দুই ভাবে, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ, আমার প্রণাম নেবেন মহারাজ। আচ্ছা, নমস্কার। আচ্ছা, সুমন্ত দাস, সুমন্তর মনে কিছু প্রশ্ন ছিল। সুমন্ত কানেক্ট করতে পারছে না বোধহয়, নাকি? সুমন্ত, হ্যাঁ মহারাজ শুনতে পাচ্ছেন? আচ্ছা সুমন্ত, তোমার ক্যামেরাটা অন করো, অডিও এবং ভিডিও দুটো যদি অন থাকে, তারপরে প্রশ্নটা করো। মহারাজ বলছি যে কোন জিনিসের ওপর মানে কোন জিনিস একটা আমাকে পড়তে ভালো লাগে, কিন্তু ওই জিনিসটার উপরে মানে মন বসছে না, সেই ক্ষেত্রে কি করব মহারাজ? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। যে জিনিসটা ভালো লাগছে অথচ সেই জিনিসটার প্রতি আমার মন বসছে না, তাহলে সেক্ষেত্রে খুঁজে দেখতে হবে যে ভালো লাগা সত্ত্বেও এমন কিছু আছে যেটা আমাকে বাধা দিচ্ছে। কোন জিনিসটা আমাকে বাধা দিচ্ছে, সে বাধাগুলোকে, বিঘ্নগুলোকে খুঁজে বের করাটা খুব জরুরি। সে বিঘ্নগুলো যদি সরে যায়, তখন দেখা যাবে যে আমার মন কিন্তু যে ভালো লাগা বস্তুটির দিকে যেতে পারছে। ঠিক আছে? ওই বিঘ্নটাকে খুঁজে বার করতে হবে।
যে কোন জিনিসটা ভালো লাগা সত্ত্বেও আমাকে বাধা দিচ্ছে, আমি সেদিকে মনটাকে নিয়ে যেতে পারছি না। আর মহারাজ বলছিলাম যে কোনো জিনিস একটা পড়তে ভালো লাগে না, কিন্তু সেই বিষয়টাকে আমাকে পড়তে হবে, কিন্তু সেই ক্ষেত্রে মন একাগ্র হচ্ছে না, বাট অন্য চিন্তা আমার মাথায় চলে আসছে, সেই ক্ষেত্রে কি করবো মহারাজ? এটা পড়াশোনার ক্ষেত্রে হয় যে কোনো কোনো জিনিস, কোনো কোনো সাবজেক্ট আমার অত্যন্ত প্রিয়, আমার রুচি, অর্থাৎ সেটা আমি খুব সহজেই করতে পারছি, আমার মনের গঠন অনুযায়ী সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ক্যাচ করছে। আর কোনো ক্ষেত্রে সেটা আমার প্রয়োজন আছে, অথচ সেটার দিকে আমি তাড়াতাড়ি যেতে পারছি না। তার কারণটাই হচ্ছে এটাই যে সেই জিনিসটাকে আমি কোনো না কোনো ভাবে বিষয়ের মধ্যে যেতে চাইছি না, অ্যাভয়েড করতে চাইছি। এই অ্যাভয়েড করার জায়গাটাকে বাদ দিয়ে সেই জিনিসটাকে কিন্তু বারবার করে রিপিট করার চেষ্টা করতে হবে। রিপিট করতে করতে একটা সময় দেখা যাবে যে সেই জিনিসটার প্রতি রুচি এসে গেছে। আমি আমার ছোটবেলায় একটা ঘটনা বলতে পারি যে আমাদের যে অঙ্কের মাস্টারমশাই ছিলেন, তিনি খুব মজা করে বলতেন যে দেখো এই অঙ্কটা হচ্ছে একটা ধানি লঙ্কা, এটা একেবারে ছোট্ট একটুখানি কিন্তু প্রচন্ড ঝাল, এই একটাই জায়গায় গাঁট আছে, ওই গাঁটটাকে বুঝতে হবে বলে সেই জায়গাটাকে উনি স্পষ্ট করে দিলেন যে এই জায়গাটার মধ্যেই কিন্তু জিনিসটার সূত্রটা লুকিয়ে রয়েছে, এইটাকে তুমি ঠিকভাবে বোঝো, তাহলে দেখবে যে তোমার আর কোনো কিছু করতে অসুবিধা হবে না। অর্থাৎ যে জায়গাটা ক্রিটিক্যাল সেই জায়গাটাকে স্পষ্ট করে নেওয়া, সে স্পষ্ট করে নেওয়াটা নিজের দ্বারা হতে পারে, কোনো বন্ধুর দ্বারা হতে পারে, কোনো মাস্টারমশাই বা কোনো সিনিয়রের দ্বারা হতে পারে, কিন্তু লেগে পড়ে থাকতে হবে, ওটাকে ছাড়লে চলবে না। যে আমি এই জিনিসটাকে পারছি না বা আমার ভালো লাগছে না, অতএব এটা থেকে আমি দূরে সরে থাকবো, তাহলে কোনোদিনই সেই জিনিসটার প্রতি আমার পুরোপুরি মাত্রায় দখল আসবে না, আমি সেটার কোনোদিনই মাস্টারি করতে পারবো না। করতে গেলে হবে কি, মনের মধ্যে এক ধরনের জেদ আনতে হবে, এক ধরনের দৃঢ়তা আনতে হবে। সেই দৃঢ়তা দিয়ে যে কেন পারবো না এটাকে আমাকে তো ক্লিয়ার করতেই হবে। এখন স্বামীজির দিক দিয়ে উদাহরণ দিতে খুব বড় ধরনের উদাহরণ হয়ে যাবে, তবুও আমি একটা ঘটনা বলছি, যেটা ক্ষেত্রীর ঘটনা। সেখানে স্বামীজি শাস্ত্র পড়তে গিয়েছিলেন এক পণ্ডিতের কাছে। তো সেই পণ্ডিতজি 3 দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন তাকে বোঝাবার একটা সূত্র, কিন্তু কোনোভাবেই সেটা তিনি সেইভাবে ব্যাখ্যা করে উঠতে পারছেন না যেটা স্বামীজির কাছে গ্রহণযোগ্য হচ্ছে, কিছুতেই তার কাছে ব্যাপারটা হচ্ছে না। তখন সে পণ্ডিতজি বাধ্য হয়ে বলছেন যে স্বামীজি, আমি বোধহয় আপনার কাছে বিষয়টাকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছি না, সুতরাং আমার দ্বারা এটা আপনাকে বোঝানো সম্ভবপর হবে না। তখন স্বামীজি তার নিজের স্বগতোক্তির মতো বলছেন যে আমি তখন নিজের মনকে ভিক্ষা দেবার মতো বললাম যে সে কি, এই জিনিসটা আমি কেন বুঝতে পারবো না, কেন জানতে পারবো না। তখন দৃঢ়ভাবে লেগে ওটাকে নিয়ে যখন আমি পড়লাম, তখন 3 ঘন্টার মধ্যে, যেটা 3 দিন ধরেও বোঝা যাচ্ছিল না, 3 ঘন্টার মধ্যে সেটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল, এবং পর সমস্ত সূত্রগুলোকে তিনি নিজেই খুব স্পষ্ট ভাবে বুঝতে পারলেন। তখন আবার পণ্ডিতজির কাছে যখন গেছেন, পণ্ডিতজি অবাক হয়ে বলছেন, যেটা আমি 3 দিন ধরেও আপনাকে বোঝাতে পারছিলাম না, সেটা মাত্র 3 ঘন্টার মধ্যে আপনি কি করে বুঝতে পারলেন? তো স্বামীজি সেক্ষেত্রে কিন্তু এই উদাহরণ দিয়ে বলেছেন যে একটা দৃঢ়তার সাথে সেই বিষয়টার মধ্যে লেগে পড়ে থাকতে হবে, ছাড়লে চলবে না। যে এটার মূল বিষয়টাকে আমি জেনেই ছাড়বো, যে জায়গায় আমার অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটাকে আমি ক্লিয়ার করেই ছাড়বো। ওটার জন্য মনের এক ধরনের শুধু দৃঢ়তার দরকার আছে, সেই দৃঢ়তা নিয়ে এগুলে কোনো না কোনো জায়গা থেকে কারুর না কারুর হেল্প অবশ্যই আসবে, এবং কোনো না কোনো জায়গা থেকে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন ওটার প্রতি কিন্তু রুচি তৈরি হয়ে যাবে। আমি আমার ছোটবেলার উদাহরণ দিয়ে যেন বলছি যে মাস্টারমশাই এমন ভাবে টেকনিক গুলো তখন দেখিয়ে দিয়েছিলেন যে আমি বরাবরই দেখেছি যে অঙ্ক আমার কাছে কখনো আর অরুচিকরের ব্যাপার নেই, বরঞ্চ অনেকটাই আমার কাছে আনন্দদায়ক ব্যাপার হতো। কারণ সেই টেকনিক গুলো শিখিয়ে দেওয়ার কারণে প্রত্যেক ক্ষেত্রেই আমার মন সবসময় এটা বলতো যে এই জিনিসটা করা যাবে, বা এই জিনিসটা ট্রাই করলে আমি একটা সময় ঠিক রেজাল্টটা পেয়ে যাবো। তো যে ক্ষেত্রেই যখনই যে সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা হবে, তখনই সেটাকে নিয়ে কিন্তু লেগে পড়ে থাকতে হবে,
যে এটাকে কিন্তু আমি ক্লিয়ার করেই ছাড়বো, তাহলে দেখবে একটা সময় সেটা রুচিতে পরিণত হবে। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে নাকি? হ্যালো মহারাজ। হ্যাঁ বলো। নমস্কার মহারাজ। হ্যাঁ মহারাজ বলছি যে আমার একটা ডাউট আছে, একটা বিষয়ের জিজ্ঞাসা করার ছিল। সেটা হচ্ছে যে আমাদের 22 তারিখ থেকে তো ফার্স্ট সেমিস্টার স্টার্ট হচ্ছে, তো সেই জন্য মহারাজ মানে বাড়িতে বেশিক্ষণ ধরে বই নিয়ে বসতে হবে, সেইটা বুঝতে পারছি। আর আমাদের মানে স্ট্যাটিস্টিক্স নামে একটা সাবজেক্ট আছে, তো সেটার প্রতিও মানে কিছুটা ভীতি ছিল। তো আপনার যে বক্তব্য দিলেন তারপর আমার অনেকটা উৎসাহ হয়েছে, তো এখন আমি আবার সেটা নিয়ে বসবো। তো তার পাশাপাশি মহারাজ আরেকটা সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে মনে হয় যে ফার্স্ট সেমিস্টারটা, যেহেতু আমার বিদ্যা মন্দিরের ফার্স্ট সেমিস্টার হচ্ছে, তো মাঝে মাঝে একটু অনেক ভীতির সৃষ্টি হচ্ছে যে মানে কি হবে এক্সামে, বা 50 মার্কসের নম্বরে কতটা উঠবে কতটা হবে না, সেই রকম বিভিন্ন মানে জিনিসগুলো মনের মধ্যে অ্যারাইজ হচ্ছে। তো সেই ধরনের ভীতিগুলোকে দূরে সরিয়ে মনোসংযোগটা কি করে ভালো মতন ভাবে হয়, সেই বিষয়ে যদি কিছু বলেন তো একটু সুবিধা হয়। প্রথম হচ্ছে যে ভীতির ব্যাপারটা সম্পূর্ণভাবে কাল্পনিক, যে জিনিসটা এখনো ঘটেনি বা আদৌ ঘটবে কিনা সেইটাকে নিয়ে মনের মধ্যে মানে হাবজি গুবজি ভাবনা, এই ইমাজিনেশনটা আমাদের কিন্তু ভীষণভাবে কষ্ট দেয়। তো প্রথম কথা হচ্ছে যে ওই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলে দাও, যে কি হবে না হবে সেটা ঝেড়ে ফেলে দিয়ে এই মুহূর্তে আমি যেটা করতে পারি সেটাই আমি করব, এবং আমি একটা নির্দিষ্ট টাইম টেবিল ঠিক করব। সারা দিনের মধ্যে যে সময়টা রয়েছে সেটাকে বিভিন্ন স্লটে ভাগ করে, তার মধ্যে যে জিনিসটা বেশি অসুবিধে আমার সেই স্লটগুলোর মধ্যে যেন সেইটা সবচেয়ে বেশি আমি সময় দিই, এটা আমাকে দেখতে হবে। এবং যদি সেটার ক্ষেত্রে আমার নিজের সাবজেক্ট বুঝতে অসুবিধা থাকে, তাহলে আমার বন্ধুদের মধ্যে কে সবচেয়ে ভালো বোঝে তার সাথে যেভাবেই হোক শেয়ার করার চেষ্টা করব, অথবা মাস্টারমশাইদের কাছে অথবা মহারাজদের মধ্যে কারুর কাছ থেকে সেটাকে আমি ক্লিয়ার করিয়েই ছাড়বো। আমি না করে বিষয়টাকে ছাড়বো না, এটা হচ্ছে আসল কথা। আর কাল্পনিক ভিত্তির দিকে যাব না, পরিষ্কার ও ক্ষেত্রে একটু ডেয়ার ডেভিল ভাবনা, যে যা হবার হবে সেটাকে নিয়ে আমি ভেবে বর্তমানটাকে নষ্ট করছি কেন? এটা তো বর্তমানটাকে নষ্ট করে আমি কিছুটা সময় শুধুমাত্র কাল্পনিক ভাবে যে 50% আনতে পারবো না 55 না 60 কোন জায়গায় আনতে পারবো, এর মধ্যেই নিজেকে কিন্তু এনার্জি বেশ কিছুটা ওয়েস্টেজ করছি বলে আমি মনে করি। তো কাজেই ওই চিন্তার জায়গাটাকে প্রথমেই ঝেড়ে ফেলে দাও, যেটা হবে ভালোই হবে। শুধু আমার যেটা করণীয় আমি সেটাকে নিষ্ঠার সাথে করে যাব, আমাকে করতে হবে, সোজা কথা। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, ধন্যবাদ মহারাজ। কোনো বিকল্প নেই, আমাকে যে করেই হোক যে কোনো জায়গা থেকে এই জিনিসটাকে ক্লিয়ার করে নিতে হবে। আর একবার যদি কোনো জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে তার প্রতি কোনোভাবে ভীতি থাকতেই পারে না। যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা রয়েছে, কোনো একটা বোঝার ক্ষেত্রে আমার কাছে যেন ব্যাপারটা ঠিক মতো মনেতে গেঁথে নিয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই ভীতিটা কাজ করে। সুতরাং আমার কাজ হচ্ছে যে সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নেব। সেটা আমার যে জায়গা থেকে আমি ওই সাহায্যটা পেতে পারি, আমি সেই সোর্স গুলোকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে সেটাকে ক্লিয়ার করব। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, বুঝেছি মহারাজ। আর কারো কোনো প্রশ্ন? কেউ কিছু বলতে চাও? প্রশ্ন কিছু আছে তো বলো, নাহলে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি। হ্যাঁ, মহারাজ আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করব, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ আর যেটা প্রায়শই হয়ে থাকে, সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে ভীষণ হয় এটা, এবং অনেকের ক্ষেত্রেই হয়। ধরুন আমি আজকে একটা সংকল্প করলাম যে আমি আজ সারাদিন এটা নিয়ে করব বা ওটা নিয়ে করব,
এই যে সে বিষয়টার উপরে মানে এক নাগাড়ে যে লেগে থাকা, অর্থাৎ যেটাকে আমরা শাস্ত্রে বলছি ধৃতি, এই ধৃতি নিয়ে যদি একটু কিছু বলেন, সেটা বজায় থাকে না আর কি, সেটা অনেক ক্ষেত্রেই মাইন্ড ফ্লাকচুয়েট করে যায় এবং আমরা সংকল্পচ্যুত হই এবং আমরা সেটা পুরো করতে পারি না, পুরোপুরি আমরা সেটাকে করতে পারি না, মাঝপথেই আমাদের অবস্থা কাহিল হয়ে পড়ে। তো সেটা নিয়ে যদি একটু কিছু বলেন, ধৃতি নিয়ে যদি একটু কিছু বলেন মহারাজ। হ্যাঁ, এটা তো খুব ভালো জিনিস বলেছো। এটা অনেকের ক্ষেত্রেই ঘটে। এটা মনের একটা অদ্ভুত ধরনের, বলতে পারো এক ধরনের পলায়ন বৃত্তি, এসকেপ মেন্টালিটি। যখনই যেটা করব বলে ভাবছে সেটা করাটা শুরুও করলো, কিন্তু হঠাৎ করে যেন মাঝপথে কোথায় হারিয়ে গেল। এটার ক্ষেত্রে প্রথম কিন্তু একটু নিজেকেই নোট করতে হবে যে আমি যে ভেবেছিলাম যে এই জিনিসগুলো করব বা এই সময় করব, কোন ক্ষেত্রে সেগুলো স্কিপ করে গেছে, কোন ক্ষেত্রে আমি সেগুলো করতে পারিনি এবং কেন করতে পারিনি, সেটা কিছুটা নিজেকে শান্ত হয়ে বসে ভাববার চেষ্টা করা। যে কোনো না কোনো ভাবে সেই সময় নিজেকে অন্য কোথাও একটু এনগেজ করেছি, মনে হয়েছে যেন আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, আরে এই সময় এটা দেখলেই বা ক্ষতি কি, বা এই সময় একটু আড্ডা দিলেই বা ক্ষতি কি, বা এই সময় একটু বেরিয়ে এলেই বা ক্ষতি কি, অথবা অর্থাৎ কোনো ক্ষেত্রে যেটা করার জন্য ভাবা, যেটার জন্য সংকল্প করা, সেই সংকল্প থেকে সরে যাওয়া। তা সেই সরে যাওয়ার ব্যাপারগুলো যখনই তুমি নোট করার চেষ্টা করবে, চিন্তা করার চেষ্টা করবে, হতে পারে যে সারা দিনের পরে তুমি রাত্রিতে শোবার আগে বসে পুরো সারা দিনের যে কাজগুলো করেছো সেইটাকে নিয়ে যেন একটা রিলকে পেছিয়ে গিয়ে আবার সেটাকে ঘুরে চিন্তা করার চেষ্টা করো। তখন ওইগুলোকে যদি নোট করতে থাকো, তাহলে আজকে যেভাবে নোট করে যে জিনিসগুলো পেলে, সেটা যদি কয়েকদিন এইভাবে ওয়াচের মধ্যে রাখো, তখন কিন্তু দেখা যাবে যে সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে বাধ্য। কারণ যখনই তুমি সেই জিনিসটাকে নিয়ে ওয়াচ করার চেষ্টা করেছো, তার মানেই মনের এই পলায়নী বৃত্তিটাকে তুমি ধরবার চেষ্টা করছো। তখন মনই তোমার কিন্তু সেক্ষেত্রে সায় দেবে, অর্থাৎ তুমি যেটা করতে চাও তখন সেই বিষয়ে আসবে। আর একটা দিক হচ্ছে, এটা যেমন ওয়াচ করার দিক হলো, আর একটা দিক হচ্ছে দৃঢ়তার দিক। সেই দিকটার জন্য মনকে এক ধরনের অটো সাজেশন দিতে হয়। মন এক্ষেত্রে কিন্তু বাচ্চা ছেলের মতোই কাজ করে, কিন্তু এই অটো সাজেশনটা ভীষণ কাজ করে। ধরো একটা উদাহরণ হিসেবে, যে আমি ভাবলাম যে রাত্রি 8টা থেকে 10টার মধ্যে অথবা রাত্রি 10টা থেকে 12টার মধ্যে অমুক একটা বিষয়কে নিয়ে, কারণ এই সময় আমার মনটা সাধারণভাবে দেখেছি একটু বেশি কনসেন্ট্রেট হয়, বেশি ভালো লাগে, তো এই সময় কিন্তু আমি এই বিষয়টাকে নিয়ে চর্চা করব। তো তার আগে ঠিক যেমন বাহ্যিকভাবে অ্যালার্ম দেওয়া হয়, সেইরকম ভাবে মনকে বলে রাখা যে ওহে তোমায় কিন্তু বাপু 8টা থেকে 10টার হলে 7:45 বা 8টার কাছাকাছি সময় আমাকে কিন্তু একবার মনে করে দিতে হবে। এইভাবে যদি আমি কয়েকবার সাজেশন দিই, অদ্ভুত ভাবে দেখা যায় মন কিন্তু সেই সময় সাড়া দেয়, অবশ্যই দেয়, নিজেই করে দেখে নিতে পারবো। এবং তখন সেক্ষেত্রে দেখবে যে অন্য কোনো ধরনের এনগেজমেন্ট এমন এসে গেছে, হয়তো করতে পারছে না, তোমার মনের মধ্যে একটা কষ্ট হবে যে আমি এটা ভেবেছিলাম কিন্তু করতে পারছি না, ওকে একবার না ব্রেক করলো একটা বিশেষ কারণে, কিন্তু নেক্সট টাইম আমি কিন্তু কোনোভাবে ব্রেক করবো না। তাই এই অটো সাজেশন জিনিসটা কিন্তু মানুষের মনের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নিজের মনকেই নিজের মনের দ্বারা বুঝিয়ে রাজি করানো, জবরদস্তি বলবো না, বুঝিয়ে রাজি করানো। ঠিক আছে? হ্যালো, নিশ্চয়ই প্রণাম মহারাজ। মহারাজ বলছি আরেকটা বিষয় একটুখানি ডাউট ছিল, সেটা হচ্ছে মহারাজ এই যে মানে ধরুন মহারাজ কোনো একটা বিষয় আমাদেরকে যখন স্যারেরা এবং আমাদের বিদ্যামন্দিরের মহারাজের কোনো একটা বিষয় আমাদেরকে নতুন নতুন জিনিস শেখাচ্ছেন, সেই সময়টায় তিনি কোন একটা টাস্ক আমাদেরকে মানে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলেন। সেই হোমওয়ার্কটা যখন আমরা নেক্সট দিন সাবমিট করি, তখন দেখা যায় যে আমি হয়তো সেটা পারলাম না, কিন্তু আরেকজন বন্ধু হয়তো সেটা পারলো। তো তখন মানে এরকম মনে হয় যে আমার দ্বারা হয়তো আর হবে না এটা, মানে এরকম মনে হয়, মানে একটা হীনমন্যতার সৃষ্টি হয়ে থাকে সেই সময়টার মধ্যে। তো সেই ভাবনাটা থেকে মানে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি সেই বিষয়ে একটুখানি বলুন।
হ্যাঁ, তো পারলাম না মানে হয়তো আমি একবারের জন্য ফেল করেছি, দুবারের জন্য ফেল করেছি, কিন্তু আমি বরাবরের জন্য তো ফেল করবো না, এটা তো নিশ্চিত। তো সেক্ষেত্রে আমি পারিনি মানে দুটো কারণ হতে পারে। হয় যতটা বলা হয়েছে সেই সময় আমি ততটা কনসেন্ট্রেটলি শুনিনি, এটা একটা হতে পারে। অথবা আমার বোঝার ক্ষেত্রে কোনো একটা কিছু অসুবিধা হয়েছে, সেটা একটা হতে পারে। তৃতীয় এটা হতে পারে যে আমার মন কোনো ক্ষেত্রে আমাকে একটু ফাঁকি দিয়েছে, যদিও আমি বিষয়টা বুঝেছিলাম, কিন্তু যে সময়টা আমার ডিভোট করা দরকার ছিল সেটা আমি সময় মতো করিনি বলেই সময় মতো আমি সাবমিটও করতে পারিনি। তো ওকে, এবারে না ফেল করলাম, আমি গিয়ে সেটা মৌখিকভাবে বলতেও পারি, অথবা নিজেকেও বলতে পারি যে আমি একবারের জন্য এই জিনিসটা ফেল করেছি কোনো বিশেষ কারণে, সে কারণটাকেই বুঝে নেওয়া যে এই যেগুলো বললাম সম্ভাবনাগুলোর মধ্যে কোনটা, তা পরবর্তী ক্ষেত্রে সেই কারণটাকে রিপিট না করা, নিজের মনকে তখন থেকেই বলে রাখা যে একবার যে ঘটে গেছে পরের বারে কিন্তু এই জিনিসটা যেন আর না ঘটে, আমি এটাকে রিপিট করবো না, আমি অবশ্যই সময়েই জিনিসটা করব। আর এটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই দেখেছি সবচেয়ে ভালো হচ্ছে যদি সময় পাওয়া যায়, কোনো একটা জিনিস যখন শোনা হলো, জানা হলো, ভালো লাগলো, প্রায় সাথে সাথে এসে নিজের রুমেতে তখনই যদি কিছুটা হলেও মানে একটু সূত্রাকারে, অর্থাৎ চুম্বক শব্দগুলোকে জাস্ট লিখে রাখা হলো, বা যদি সম্ভব হয় আরেকটু ডিটেলসে, সময় থাকার উপর নির্ভর করছে, অথবা সেই জিনিসটা তখনই যদি কিছুটাও লিখে রাখা হয়, সেটা কিন্তু ভীষণ হেল্পফুল হয়। কারণ ওই সময়কার যে টাটকা টাটকা জিনিসগুলোকে আমি লিখে রেখেছি, সেটা যদি আমার সাবমিট করার ক্ষেত্রে একদিন দুদিন দেরিও হয়, ওইটাই কিন্তু আমাকে অনেক বেশি সাহায্য করবে পুরো ভাবনাটাকে ফিরিয়ে আনতে, যেহেতু আমি শুরুতে এসেই সেটাকে নোট ডাউন করেছি, সেটাকে লিখে রেখেছি। এই পদ্ধতিটা ফলো করো, দেখো যে পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ মহারাজ, আমরা ধন্যবাদ মহারাজ। শ্রীমন্ত মনে হয় কিছু বলতে চাইছিলেন। শ্রীমন্ত, সুপ্রিয় মহারাজ, হ্যাঁ মহারাজ, তাহলে আমরা শেষ করব। ঠিক আছে, তাহলে আমাদের ছাত্রদের দিক থেকে আর নিশ্চয়ই এখন কোনো প্রশ্ন নেই আপাতত, তাই আমরা প্রোগ্রাম আমাদের শেষ করছি। প্রথমেই আমাদের ধন্যবাদ জানাচ্ছি পূজনীয় স্বামী বিশ্বদেবানন্দ মহারাজকে এবং সাষ্টাঙ্গ প্রণাম, এবং আবারও ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি স্বামী চৈতন্যানন্দজি মহারাজকে। সকল ছাত্র বন্ধুকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ ভালোবাসা, আর আমার ভাতৃপ্রতিম ভার্গব মহারাজকে আমার অনেক ভালোবাসা, সুপ্রিয় মহারাজকেও অনেক ভালোবাসা জানাই। তোমাদের এই যে সুযোগ করে দেওয়ার জন্যই আমি নিজেকেই ধন্য মনে করছি। আমরাও মহারাজকে প্রণাম জানাচ্ছি, কারণ আসলে আদর্শ শিক্ষকের কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন যে যিনি কিনা ছাত্রের স্তরে নিজেকে নামিয়ে আনতে পারেন। আমার খুব ভালো লাগছিল যে এতক্ষণ ধরে আমিও প্রায় মানে এত লম্বা একটা ওয়েবিনার অ্যাটেন্ড করা সাম্প্রতিককালে কোথায় আমার ভাগ্যে হয়ে ওঠেনি। আমি এটাকে অ্যাটেন্ড করছিলাম, আসলে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছিল। আর ছাত্রদের স্তরে মহারাজ কি করে নিজেকে নামিয়ে আনছেন, এটাও আমি অবজার্ভ করছিলাম খুব আনন্দের সঙ্গে। তো মহারাজকে আবার পাবো নিশ্চয়ই, পরে আরো ওদের ছাত্রদের পরীক্ষা দিয়ে মিটে যাওয়ার পর আবারও ওয়েবিনার হবে এবং ছাত্রদের সঙ্গে মহারাজ আবার মিট করবে, এই প্রত্যাশা আমাদের থাকবে। এবং মহারাজ খুব সুন্দর উঁচু তত্ত্বগুলোকে এত সহজ সরলভাবে মহারাজ বললেন, খুবই ভালো লাগলো। মনোসংযোগের ব্যাপারে এবং মনের শান্তির ব্যাপারে, এবং আরও সব থেকে ভালো লাগলো মহারাজের ওইটা যে মনের দ্বারা বুঝিয়ে মনকে তৈরি করার ব্যাপার। এটা ছেলেরা হয়তো অনেকে ভাবতে পারে যে হয়তো বাইরে থেকে এমন কিছু জিনিস আসবে যেটা দিয়ে আমার যদি অন্য কিছু পাওয়া যায় সেটা দিয়ে আমরা মনকে তৈরি করব, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের মনকে তৈরি করতে গেলে আমাদের মনকেই বোঝাতে হবে, মনের দ্বারাই মনকে তৈরি করতে হবে। মহারাজকে আবারও ধন্যবাদ এবং সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। ওম অসতো মা সদ্গময়া তামসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতম গময়া আবির মায়েদি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।